হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এর পূর্বে আমরা দুটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করে ফেলেছি, তাই সেই ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। তো তোমাদের এবারের পরীক্ষা হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কী কী পড়তে হবে এবং নম্বর বিভাজনটা কীরকম হবে দেখে নাও। তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পড়তে হবে আকাশ ভরা সূর্য তারা, পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, ভারতের সাধারণ পরিচয় ও ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী। এই কয়েকটি অধ্যায় তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়তে হবে এবং তোমাদের কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও যে এমসিকিউ থাকবে 5টি, এসএকিউ থাকবে 10টি, 2 মার্কের প্রশ্ন থাকবে 5টি এবং 5 মার্কের প্রশ্ন থাকবে 1টি। এই নিয়ে মোট তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে। তো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সাজেশন আমি রেডি করেছি, তাই সাজেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, বন্ধুদের মধ্যেও ভিডিওটি শেয়ার করে যাও। তো একের দাগে কি বলেছে দেখো, যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। একের দাগে শিকারী আকৃতির নক্ষত্রমণ্ডল কালপুরুষ, বৃশ্চিক, সপ্তর্ষি মণ্ডল ক্যাসিওপিয়া নামে পরিচিত। তো সঠিক উত্তর কালপুরুষ নামে পরিচিত। পরের প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম নাসা, ইসরো, ইনস্যাট ও আর্যভট্ট। তো সঠিক উত্তর ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন অংশের মধ্যে উচ্চতার পার্থক্য 10, 15, 20, 25 কিমি। তো সঠিক উত্তর 20 কিমি। পরের প্রশ্ন, প্রথম পৃথিবীর নির্ভুল মানচিত্র তৈরি করেন এশীয়রা, ইউরোপীয়রা, আফ্রিকানরা, অস্ট্রেলীয়রা। তো সঠিক উত্তর ইউরোপীয়রা। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দাগিমা কলকাতা, এলাহাবাদ, পাটনা, দিল্লি শহরের উপর দিয়ে কল্পিত। তো সঠিক উত্তর এলাহাবাদ শহরের উপর দিয়ে প্রমাণ দাগিমা কল্পিত। পরে 2 দাগে দেখে নাও যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি, 10 নম্বর। তো 2 দাগে প্রথম প্রশ্ন দেখো যে পৃথিবীর কোথায় আবর্তন বেগ প্রায় 0। তো উত্তর ও দক্ষিণ মেরুতে পৃথিবীর আবর্তন বেগ প্রায় 0। পরের প্রশ্ন, আয়ন শব্দের অর্থ কি। তো আয়ন শব্দের অর্থ হলো পথ। পরের প্রশ্ন, 1 ডিগ্রি অক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্ব হয় কত কিমি। তো 111.11 কিমি। পরের প্রশ্ন, উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়। তো ধ্রুবতারার সাহায্যে। আর দক্ষিণ গোলার্ধে হেডেলির অক্ট্যান্ট, মনে রাখবে তোমরা। পরের প্রশ্ন, মহাকাশ থেকে পৃথিবীতে কেমন দেখতে লাগে। তো উজ্জ্বল নীল গোলকের মতো দেখতে লাগে। পরের প্রশ্ন, যে নক্ষত্র মণ্ডলকে দেখতে এম অক্ষরের মতো তার নাম কি। তার নাম হলো ক্যাসিওপিয়া। পরের প্রশ্ন, পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে। তো শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস। তো পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি। কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 7টি। পরের প্রশ্ন, ভারতের সংযোগকারী ভাষা হলো ড্যাশ। তো ভারতের সংযোগকারী ভাষা ইংরেজি। পরের প্রশ্ন, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি। ভারতের সংবিধান স্বীকৃত ভাষা হলো 22টি। পরের প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। তো গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। পরে 3 দাগে দেখো যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি, 5 দুগুণে 10 নম্বর। প্রথম প্রশ্ন, ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় কেন। না সৌরজগতের 7ম গ্রহ হলো ইউরেনাস। বিভিন্ন গ্যাসীয় উপাদান হাইড্রোজেন 83%, হিলিয়াম 15% ও মিথেন 2% সমন্বয়ে গঠিত। তো গ্রহের উপরিস্তরে মিথেন গ্যাসের প্রাধান্য থাকায় এই গ্রহ লাল আলোকে শোষণ করে নেয় এবং গ্রহটিকে সবুজ রঙের দেখায়। পরের প্রশ্ন, দিগন্ত রেখা বলতে কি বোঝো। তো কোনো ফাঁকা মাঠ বা কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গা বরাবর বৃত্তাকারে মিলিত হয়েছে। এই বৃত্তরেখাকে দিগন্ত রেখা বলে। যত উঁচু থেকে দেখা যায় বৃত্তাকার দিগন্ত রেখার পরিধি তত বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, পৃথিবী মহাশূন্যে আবর্তন করছে কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন। তো উত্তরটি দেখে নাও যে ভূপৃষ্ঠে অবস্থান করার সঙ্গে সঙ্গে মানুষ, জীবজন্তু, যাবতীয় বস্তু পৃথিবীর সঙ্গে একই গতিতে আবর্তন করে চলেছে। অন্যদিকে ভূপৃষ্ঠে অবস্থিত সমস্ত বস্তুকে পৃথিবী অভিকর্ষ বলের প্রভাবে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে বলে দুরন্ত গতিতে ছুটে যাওয়া পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা ছিটকে পড়ি না। তো ছিটকে পড়ি না তার মূল কারণ হলো অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ শক্তি। পরের প্রশ্ন, উষা ও গোধূলি বলতে কি বোঝো। তো উষা
সূর্যোদয়ের ঠিক আগে সূর্যালোক বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্ব আকাশে যে ক্ষীণ আলোর সৃষ্টি করে তাকে উষা বলে। আর গোধূলি সূর্যাস্তের ঠিক পরে সূর্যালোক বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ক্ষীণ আলোর সৃষ্টি করে তাকে গোধূলি বলে। পরের প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে? তো ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। পরের প্রশ্ন, দুন এবং তরাই বলতে কি বোঝো? দুন শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। আর তরাই শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্য আবৃত অঞ্চল হলো তরাই অঞ্চল। পরের প্রশ্ন, হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার দুটি কারণ লেখো। তো হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার দুটি কারণ হলো, এক, হিমালয় পার্বত্য অঞ্চল অসমতল হয়, যাতায়াত ব্যবস্থা ভালো নয়, তাছাড়া অত্যধিক ঠান্ডার জন্য বেঁচে থাকা খুব কষ্টকর। দুই, পাথুরে মাটির জন্য চাষবাস ভালো হয় না। পরে চারের দাগে কি বলছে দেখো, যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 মার্ক। তো প্রথম প্রশ্ন, সিন্ধু নদীর গতিপথ আলোচনা করো। তো সিন্ধু নদীর উৎস বা পার্বত্য প্রবাহ, প্রত্যেকটা নদীর কি থাকে? পার্বত্য প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহ বা বদ্বীপ প্রবাহ লক্ষ্য করা যায়। তো সিন্ধু নদীর উৎস বা পার্বত্য প্রবাহ হলো তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের সিনকাবাব হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এরপর নদীটি ভারতে প্রবেশ করে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের মধ্যে সিন্ধু নদের 5টি উপনদী হলো শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা বা ঝিলম নদী প্রবাহিত হয়েছে। মধ্যপ্রবাহ, সিন্ধু নদীটি এরপর পাকিস্তানে প্রবেশ করে এই অংশে সিন্ধু নদী তার 5টি উপনদীর সঙ্গে মিলিত হয়েছে। পরে বদ্বীপ প্রবাহ, তো পরবর্তী পর্যায়ে সিন্ধু নদীর মিলিত প্রবাহ পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মরু অঞ্চলের ভূপ্রকৃতির পরিচয় দাও। তো পশ্চিমবঙ্গের মরু অঞ্চলের অবস্থানটা দেখে নাও, যে উত্তরের সমভূমি অঞ্চলের দক্ষিণ পশ্চিমে অবস্থিত, প্রধানত আরাবল্লী পর্বতের পশ্চিমে ও রাজস্থান রাজ্যের পশ্চিম দিকে এই মরু অঞ্চলটি বিস্তৃত হয়েছে। এবং মরু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি দেখো, 1, পশ্চিমের মরু অঞ্চল থর মরুভূমি নামে পরিচিত। 2, অঞ্চলটি গাছপালাহীন, রুক্ষ, বালি ও পাথরে পূর্ণ। 3, অঞ্চলটিতে ছোট ছোট অনিত্যবাহী নদী দেখা যায়। এই অঞ্চলের একটি অন্তর্বাহিনী নদী হলো লুনি নদী। এই লুনি নদী কিন্তু শর্ট প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হতে পারে যে একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো, তা হচ্ছে লুনি নদী। ভারতের একটি অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি নদী। 4, মরু অঞ্চলে শুষ্ক হ্রদ দেখা যায় যাদের ধান্দ বলে। 5 দেখো, যে রাজস্থানের মরুভূমিতে বালিয়াড়িগুলি বায়ুর দ্বারা স্থান পরিবর্তন করে এইরূপ চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো শর্ট প্রশ্নের জন্য। তো চলন্ত বালিয়াড়িকে কি বলে? ধ্রিয়ান বলে। 6, মরু অঞ্চলে কিছু কিছু স্থানে মরুদ্যান দেখা যায়, যেখানে জলের উৎসের কাছে পাম, খেজুর জাতীয় বৃক্ষ জন্মাতে দেখা যায়। 7, এই অঞ্চলটিতে বার্ষিক বৃষ্টিপাতের গড় 25 সেন্টিমিটারেরও কম হয়। এর ফলে এখানে কৃষিকাজ করা খুবই অসম্ভব বা কৃষিকাজ হয় না বললেই চলে। তো এই হচ্ছে আজকের সাজেশান। তো এর পরবর্তী ভিডিওতে আমরা একটি পরবর্তী বিষয়ে সাজেশান নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও ও লাইক করতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ। এই ভিডিওতে এই পর্যন্ত।